হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়বো আমরা যে গত কয়েকটা লেকচারে যে কার্বক্সিলিক অ্যাসিড দেখে আসছি। সো কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিছু কোয়েশ্চেন ব্যাংক আমরা সলভ করার ট্রাই করবো। সো চলো তাহলে আমরা প্রথমে আমাদের একটা কোয়েশ্চেন আনসার করার চেষ্টা করি। এটা বুয়েটে আসছিল 2002 সালে। আচ্ছা চলো তাহলে আমরা স্টার্ট করি। তো দেখো ফার্স্ট আমাকে এখানে বলতেছে কি ভাই, যে নিম্নলিখিত বিক্রিয়াগুলোতে উৎপন্ন মুখ্য জৈব যৌগসমূহ এ বি সি এর সংকেত সহ নাম লিখো। অর্থাৎ তোমাকে এখানে দেখো একটা এ বলে একটা যৌগ দিছে, বি বলে একটা যৌগ দিছে, সি বলে একটা যৌগ দিছে। এই তিনটা যোগের তোমার কি করতে বলছে ভাই, সংকেত সহ নাম লিখতে বলছে। ওকে, তাহলে তোমার আগে ফাইন্ড আউট করতে হবে যে এ কি জিনিস, বি কি জিনিস এবং সি কি জিনিস, দেন তুমি চাইলে এটার নাম লিখে দিতে পারবা। যেমন ফার্স্টে দেখো এখানে কি আছে ভাই, CH3COOH, এরপর এখানে দেখো লিখছে কি NH4 সল্টিস্ট। এটা মানে হচ্ছে যে অ্যামোনিয়ামের লবণ। সল্টিস্ট মানে কি বলতো, এই এখানে NH4 দিছে না, অর্থাৎ এটাতে অ্যামোনিয়াম। তাহলে সল্টিস্ট মানে হচ্ছে যে, তাহলে NH4 সল্টিস্ট মানে হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের লবণ। এখন খেয়াল করে দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইডের লবণকে আমরা কিভাবে লিখতে পারি। অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইডের যে লবণ আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের যে লবণ আছে তাকে আমরা কিভাবে লিখতে পারি ভাই, তাকে আমরা লিখতে পারি NH4Cl দিয়ে, রাইট। দেখো কারণ আমরা জানি যে যখন তুমি সোডিয়ামের লবণকে তুমি কিভাবে লেখো, সোডিয়াম ক্লোরাইড দিয়ে লেখো। পটাশিয়ামের লবণকে তুমি কিভাবে লেখো, পটাশিয়াম ক্লোরাইড দিয়ে লিখো। তো অনুরূপভাবে এখানে আমার লেখা আছে ভাই অ্যামোনিয়াম সল্টিস্ট, অর্থাৎ অ্যামোনিয়ামের লবণ। তাহলে আমি এটাকে লিখতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইড এই হিসেবে। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে NH4Cl আছে, এ কিন্তু ভেঙে যায়। কিভাবে ভাঙবে ভাই, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে কি হয়, NH3 তৈরি করে, আর হচ্ছে তোমার এখানে HCl তৈরি করে। তাহলে এখানে খেয়াল করো তো, এই NH4Cl-টা ভেঙে কি হয়, এখানে NH4 না, তাহলে সে NH3 তৈরি করবে। এখানে তো হাইড্রোজেন 4টা ছিল, তাহলে আরেকটা হাইড্রোজেন HCl কে নিয়ে HCl তৈরি করে এখানে। তাহলে বেসিক্যালি NH4 সল্টিস বলতে আমরা কাকে বুঝবো, এই জিনিসটা টোটালটাকে বুঝবো। তাহলে বেসিক্যালি আমরা ভাই NH4 সল্টিস্ট যেটা, এটা বলতে আসলে বোঝায় তোমার হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে, কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড তো ভেঙে যায়। তাহলে এটা বলতে আমরা বেসিক্যালি বুঝবো হচ্ছে তোমার ভাই NH3 প্লাস HCl কে। এখন লক্ষ্য করো, আমরা আগের লেকচার এগুলোতেই পড়ে আসছি, সেটা কি পড়ছি দেখো তো, এই যে CH3COH টা এই NH3 সাথে রিয়াকশন করে কি তৈরি করতো, তোমার অ্যামাইড তৈরি করতো, রাইট। সো যেটা ছিল তোমার হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। তাহলে এখানে দেখো বিক্রিয়া কি ঘটবে, আমি যদি তোমাকে বিক্রিয়া আকারে দেখে পরে আনসার লিখে দিচ্ছি। দেখো ফার্স্ট হচ্ছে এখানে CH3COOH আছে, এর সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করতেছে, একই সাথে আবার এখানে উপরে HCl আছে, যেহেতু ওই যে অ্যামোনিয়াম সল্টিস লেখা, তো এখানে তো NH3 আছে, HCl আছে। তাহলে এখানে কি হবে দেখো, তোমার এখানে এই যে OH-টা, সেটা এখানকার একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে 1 মোল পানি তৈরি করতো। আর তাহলে দেখো এখান থেকে OH চলে গেছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে NH2 আছে না, ওই NH2টা OH এর জায়গাতে এসে বসতো, অর্থাৎ CH3CONH2 তৈরি হইতো। সো এটাকে তুমি কি বলতা, এটা সাধারণ সংকেত ছিল অ্যাসিটামাইড, কিন্তু এটা যেহেতু 2 কার্বনের, তাহলে এটাকে তুমি কি বলতে পারো, ইথানেমাইট। ইথানেমাইট, ওকে, কারণ 2 কার্বনকে আমরা কি বলি, ইথ বলি না। তো অ্যাসিটামাইট ছিল, তো এটাকে তুমি কি বলতে পারো, ইথানামাইট বলতে পারো, হ্যাঁ। আচ্ছা, তাহলে জিনিসটা লক্ষ্য করে দেখো, আমাকে জিজ্ঞেস করছে কি, যে তুমি মুখ্য জৈব জৈব যৌগসমূহ, যেমন এইটা থেকে যখন আমরা এটার সাথে রিয়াকশন করে, সেখানে আমরা 2টা জিনিস পাইছি, একটা পানি পাইছি, একটা ইথানামাইট পাইছি। জিজ্ঞেস করছে মুখ্য জৈব যৌগ, তো এখানে মুখ্য জৈব যৌগ কোনটা, ইথানামাইট। কারণ পানি তো ভাই জৈব যৌগ না, মানে পানি তো আমরা সবাই জানি কি পানি তো জৈব যৌগ না। তাহলে এখানে তোমার লিখতে বলছে মুখ্য জৈব যৌগ, তাহলে এটা হচ্ছে জৈব যৌগ। সো এটাই হবে তোমার আনসার। তাহলে এর জায়গায় তুমি কাকে লিখবা, এটাকে লিখবা। অর্থাৎ তোমার একই জিনিস ভাই, হচ্ছে তোমার ভাই ইথানামাইট। ইথানামাইট, আর এটা সংকেত সহ লিখতে বলছে, সো এটা সংকেত সহ কত, CH3CONH2। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই। এবার দেখো তোমার এরপর কি করছে, এই যে CH3CONH2 যেটা আছে, এটাকে তুমি ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করাচ্ছ। ভাই কোন বিক্রিয়া, তুমি কিন্তু শিখে আসছো, সেটা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া হইতো, রাইট। তাহলে এখানে কি করতেছো দেখো, আমি তোমাকে জাস্ট সিম্পল করে লিখে দিই। তোমার এখানে হচ্ছে ভাই, এটা আমরা কিন্তু অলরেডি আগের লেকচারগুলোতে পড়ে আসছি ভাই। সো আমি আশা করতেছি তোমরা এগুলো দেখে আসছো। CH3CONH2, তুমি যদি এটার সাথে যদি ভাই ব্রোমিন ব্রোমিন এবং যদি ভাই তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি রিয়াকশন করাইতা, সেখান থেকে তোমার কি পাইতা, এই বিক্রিয়া পাইতা। তো তুমি হচ্ছে এখানে প্রাইমারি অ্যামিন পাইতা, কিন্তু এখানে তোমার বিক্রিয়াটার নাম আমরা কি বলছিলাম বলো তো ভাই, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলছিলাম। হফম্যান
ডিগ্রেডেশন বিক্রিয়া নাম দিছিলাম এবং আমরা ডিটেলসে বিক্রিয়াটা দেখে আসছিলাম। তাহলে এখান থেকে কি হইতো ভাই, ডিগ্রেডেশন মানে কি কমে যাবে, কি কমে যাইতো, সিওটা চলে যাইতো। তো সিও চলে গিয়ে CH3NS2 থাকতো এখানে, CH3NS2 থাকতো প্লাস তোমার এখানে আরো যাবতীয় জিনিসপত্র তৈরি হইতো। তো যাবতীয় জিনিসপত্রগুলো আমার এখানে কিন্তু দরকার নাই, আমার কিন্তু এখানে কিন্তু খালি মুখ্য জৈব যৌগ লিখতে বলছে। তো তাহলে মুখ্য জৈব যৌগ কোনটা, CH3NH2। এটাকে তুমি আরেকটা কি বলো ভাই, মিথাইল অ্যামিনো এটাকে আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমার এখানে মুখ্য জৈব যৌগ। তাহলে জিনিসটা লক্ষ্য করে দেখো, আমি আরেকবার বুঝাই বলি। ফার্স্টে তোমার কাছে CH3COH ছিল, NH3 সাথে এখানে আসলে অ্যামোনিয়াম সল্টের সাথে রিয়াকশন করাইছো, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডটা ভেঙে গিয়ে NH3 আর HCl হিসেবে থাকে। এই CH3COHটা NH3 এর সাথে বিক্রিয়া করে একটা হাইড্রোজেন আর এটার OH নিয়ে পানি তৈরি করে এবং বাকি ইথানামাইড তৈরি হয়। এই ইথানামাইডের সাথে যখন তুমি ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করাও, সেখানে হফম্যান ডিগ্রেডেশন ঘটে। আর হফম্যান ডিগ্রেডেশনে কি হয়, এই সিওটা চলে যায় CH3NH2 থেকে, আর এখানে যাবতীয় তৈরি হয় পদার্থ, যেমন সোডিয়াম কার্বনেট তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়। তো ওইটা তোমার দেখানোর দরকার নাই, কারণ তোমার এখানে মেইন জৈব যৌগটা দেখাইতে বলছে, সো তুমি এটা লিখে দিবা। তাহলে এটা হচ্ছে তোমার এখানে ভাই বি। তাহলে তোমার বি কি জিনিস, বি তাহলে তুমি বের করে ফেললা, তোমার হচ্ছে মিথাইল এমিন, কারণ একটা কার্বন আছে। তাহলে বি হচ্ছে আমাদের ভাই মিথাইল এমিন। আর এটার সংকেত হচ্ছে ভাই তোমার CH3NH2। ওকে, আচ্ছা তাহলে চলো এবার আমরা দেখি, তাহলে সি নাম্বারটা দেখি। তাহলে তুমি বি তুমি পাই গেছো মিথাইল এমিন। দেখো মিথাইল এমিনের সাথে তুমি যখন CH3 মানে ক্লোরোফর্ম আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করাইতা, কি হইতো দেখো তো, তোমাদের জিনিসটা মনে পড়তেছে কিনা। এটাকে আমরা বলতাম কার্বিল অ্যামিন বিক্রিয়া ভাই, যেটা ছিল আমাদের অ্যামিন শনাক্তকরণ এবং ক্লোরোফর্ম শনাক্তকরণের বিক্রিয়া ছিল। এটা অনেকবার পরে আসছি আমরা। ওকে, তাহলে চলো আমরা তোমাকে নেক্সট পৃষ্ঠা একটু করে যাই জিনিসটা। তাহলে এখানে দেখো বি যৌগ, বি যৌগ মানে কোনটা, এই যে মিথাইল এমিন। অর্থাৎ তুমি মিথাইল অ্যামিনকে লিখো এখানে, অর্থাৎ CH3NH2 কে তুমি এখানে লিখছো বি যৌগ। এই যৌগের সাথে তুমি কি যুক্ত করতেছো, CHCl3 এবং NaOH। তাহলে এই যৌগের সাথে তুমি যুক্ত করতেছো হচ্ছে ভাই তোমার, এই যৌগের সাথে যুক্ত করতেছো তুমি হচ্ছে যে CHCl3 আর হচ্ছে তোমার এখানে যুক্ত করতেছো NaOH। তাহলে তুমি এখান থেকে কি পাবা, তাহলে দেখো তুমি এখান থেকে কি পাবা ভাই, এখান থেকে তুমি অনেক কিছুই পাবা, কিন্তু মেইন যৌগ কি ছিল, কার্বিল অ্যামিন, যেটা থাকতো তোমার হচ্ছে ভাই CH3NC। এটাকে তুমি কি বলতে ভাই, কার্বিল অ্যামিন বলতে, এবং যেটা প্রচন্ড দুর্গন্ধযুক্ত ছিল, রাইট, কার্বিল অ্যামিন। এবং এখান থেকে আমার আরো বিভিন্ন ধরনের পদার্থ তৈরি হবে, ওই HCl TCl এগুলা, কিন্তু এগুলো আমার দেখানোর দরকার নেই, কারণ আমাকে তো বলছে জাস্ট মেইন যৌগ দেখাইতে, মেইন জৈব যৌগটা। তাহলে এখান থেকে আমরা শিওর হয়ে গেলাম এটা হচ্ছে আমাদের ভাই ইথানামাইড। তারপর এটাকে যখন আমরা হফম্যান ডিগ্রেডেশন করছি, তাহলে বিটা হচ্ছে আমার এখানে ভাই মিথাইলামিন। মিথাইলামিনকে যখন আমি আবার কার্বিলামিন বিক্রিয়া করাইছি, তাহলে এই যে সি যৌগটা এটা হচ্ছে আমার কার্বিলামিন যৌগ। আর কার্বিলামিন যৌগটাকে আমরা আরেকটা কি নাম দিতে পারি, আমরা এটাকে নাম দিয়েছিলাম আরেকটা নাম মিথাইল আইসোসায়ানাইড। কার্বিলামিনের দেখো তো আমরা আরেকটা নাম কি শিখে আসছি ভাই, মিথাইল, আমরা আগেই শিখছি আইসো সায়ানাইড। তুমি এটাকে কার্বিলামিন লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা যদি একটু সামারি করি, তাহলে আমাদের এখানে সি যে যৌগটা, এই সি যৌগটা আমাদের এখানে হচ্ছে ভাই কার্বিলামিন। তুমি কার্বিলামিন লিখতে পারো, চাইলে কার্বিলামিন লিখতে পারো, বা তুমি যদি চাও এটাকে তুমি মিথাইল আইসো সায়ানাইডও লিখতে পারো, সায়ানাইডও লিখতে পারো। আর এটার সংকেত কি, সংকেত হচ্ছে ভাই CH3NC। তো দেখো এখানে যেহেতু আমি এগুলো বাকিগুলো দেখাচ্ছি না কেন, কারণ আমার খালি মেইন যৌগ দেখাতে বলছে। তাহলে ভাই তুমি বুয়েটটা তো আমি তোমাকে এমনি ভেঙে ভেঙে দেখাচ্ছি, কিন্তু তুমি বুয়েটে এটা কিভাবে আনসার করবা, তোমাকে জাস্ট দেখো জাস্ট ABC এর নাম লিখতে বলছে যে, হ্যাঁ, আর সংকেত লিখতে বলছে। তাহলে তোমার তো এরকম বিক্রিয়া দেখানোর দরকার নাই, আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য এখানে বিক্রিয়া দেখাইছি। তুমি কি করবা, এ লিখে এর নাম লিখে দিবা ইথানামাইড, বি লিখে মিথাইলামিন লিখবা, তারপর সি লিখে জাস্ট কার্বিলামিন বা মিথাইল আইসোসায়ানাইড লিখে দিবা, সংকেত লিখে দিবা, বাস তোমার ফুল মার্কস পেয়ে যাবে। আমি জাস্ট তোমাকে বিক্রিয়া দেখেছি কেন, যেন তুমি এখানে বুঝতে পারো। ওকে, আশা করি ভাই এই বিক্রিয়াটা সবাই এখানে বুঝতে পারছো ভাই। চলো আমরা তাহলে নেক্সটে যাই। আমাদের নেক্সটে কোয়েশ্চেন আছে, দেখো আমাকে বলছে তুমি হচ্ছে উদাহরণ সহ ব্যাখ্যা করো। দুইটা বিক্রিয়াকে আমার এখানে ব্যাখ্যা করতে বলতেছে। একটা হচ্ছে তোমার দেখো তো নাইট্রেশন, আর এটা হচ্ছে তোমার ভাই অ্যাসাইলেশন। হ্যাঁ, আইসোলেশন না, অ্যাসাইলেশন। দেখো তাহলে উদাহরণ সহ ব্যাখ্যা করো নাইট্রেশন এবং তোমার হচ্ছে অ্যাসাইলেশন। চলো আমরা তাহলে দেখি। দেখো তো ভাই নাইট্রেশনে কি হইতো, নাইট্রেশন আমি তোমাকে জাস্ট একটা আগে এক্সাম্পল দেখাই, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো নাইট্রেশন, আমরা তোমাকে তাহলে হেডিং দিই এখানে নাইট্রেশন।
তাহলে আমরা প্রথমে আগে হেডিং দিচ্ছি এখানে নাইট্রেশন। তাহলে কাহিনী দেখো নাইট্রেশনে কি হইতো, তুমি ফার্স্টে হচ্ছে ভাই এখানে একটা বেনজিনকে নিতা, তারপর তুমি নাইট্রেশনে কি করতে দেখো, বেনজিনকে নেওয়ার পর এখানে একটা হাইড্রোজেন থাকতো, সাপোজ ধরো তুমি নাইট্রিক অ্যাসিড নিতা, দেন তুমি এখানে H2SO4 কে নিতা। এরপরে কাহিনী কি হতো, আচ্ছা এটাকে আমরা যদি নাইট্রিক অ্যাসিডটাকে একটু ভেঙে যদি লিখতে চাই, আচ্ছা একটা কাজ করি, আমরা এটাকে একটু এর ডান পাশে নিই এবং HNO3 আছে না, HNO3টাকে দেখো তো আমরা ভেঙে কি লিখতে পারি, ভেঙে আমরা লিখতে পারি NO2। দেখো এইচ, দেখো এখানে HNO3, এটাকে আমরা কি লিখতে পারি NO2। তো এই O আর হচ্ছে তোমার H যুক্ত হয়ে এখানে কি তৈরি হইতো, পানি তৈরি হইতো। আর এই NO2টা গিয়ে কোথায় বসতো, হাইড্রোজেনের জায়গায় গিয়ে বসতো। তো এটাই ছিল তোমার নাইট্রোজেন বিক্রিয়া, রাইট? এটা তো সবার মনে আছে ভাই, নাইট্রোজেন বিক্রিয়া আমরা বেশ কয়েকবার পড়ছি। তাহলে এটাই ছিল তোমার হচ্ছে ভাই নাইট্রোজেন বিক্রিয়া। তাহলে এখানে তোমার হচ্ছে NO2টা গিয়ে এখানে বসতো। তাহলে এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তাহলে নাইট্রোজেন বিক্রিয়ার তুমি সংজ্ঞা দাও, তুমি সংজ্ঞাটা কি বলবা দেখো, তুমি বলবা যে বিক্রিয়ায়, তুমি কি বলবা দেখো তো, যে বিক্রিয়ায় কোনো একটা জৈব যৌগ থেকে এই তোমার হচ্ছে যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু, সাপোজ ধর এখানে একটা, আমি একটা দিয়ে বোঝাই আগে, যে বিক্রিয়ায় কোনো একটা জৈব যৌগ থেকে একটি হাইড্রোজেন একটি NO2 বা নাইট্রোমূলক যেটাকে আমরা বলি, এটা দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তাহলে সেই বিক্রিয়াকে আমরা কি বলবো ভাই, নাইট্রেশন বলবো। যেমন তুমি এখানে HNO3 এখানে নিছিলা কয়টা, একটাকে, এই জন্য একটা হাইড্রোজেন সরছে। যদি তুমি এখানে আর দুইটাকে নিতে, তাহলে তোমার এই নিচে থেকে আরেকটা হাইড্রোজেন সরতো, রাইট? তাহলে নাইট্রেশন আমরা কাকে বলবো দেখো, তাহলে আমরা বলবো যে বিক্রিয়ায় কোন একটা জৈব যৌগ থেকে তোমার হচ্ছে ভাই সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু সমান সংখ্যক নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। অর্থাৎ তোমার এখানে যদি নাইট্রোমূলক যদি দুইটা থাকতো, তখন তোমার দুইটা হাইড্রোজেন অপসারিত হইতো বা প্রতিস্থাপিত হইতো, তিনটা থাকলে তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হইতো। তাহলে সেটাকে আমরা কি বলবো ভাই, নাইট্রেশন বিক্রিয়া বলবো। তাহলে চলো ডেফিনেশনটা আমি লিখে দিই তোমাকে, এখানে আমরা লিখবো এরকম, যে বিক্রিয়ায় কোনো জৈব যৌগ হতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমান সংখ্যক নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, সমান সংখ্যক নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাকে নাইট্রেশন বিক্রিয়া বলে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে নাইট্রেশন যদি তুমি পারো, তাহলে ইজিলি তুমি অ্যাসাইলেশনটাও পারবা। কেন আমি তোমার বলি দেখো, তাহলে আমরা সেকেন্ডে ব্যাখ্যা করার চেষ্টা করি অ্যাসাইলেশন। আমরা তাহলে এখন ব্যাখ্যা করার চেষ্টা করি তোমার অ্যাসাইলেশন বিক্রিয়া। তাহলে অ্যাসাইলেশনে কি হইতো, আমি ধরো তোমাকে আগে বিক্রিয়াটা দেখাই। অ্যাসাইলেশনে কি হইতো, তুমি অ্যাসাইলেশনে কি করতে ভাই, সাপোজ ধরো তুমি এখানে একটা বেনজিনকে নিছো, বেনজিনকে নেওয়ার পরে তাহলে সাপোজ ধরো তোমার এটা একটা বেনজিন, ধরো আমি উপরে হাইড্রোজেন না দেখে এখানে হাইড্রোজেন দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, উপরে চলে দেখাতে পারো, ডানেও চলে দেখাতে পারো, যেখানে ইচ্ছা সেখানে দেখাতে পারো। তারপর তুমি যদি এখানে এসিটাইল ক্লোরাইডকে নিতা, এসিটাইল ক্লোরাইড CH3COCl, দেন তুমি যদি এখানে কি রাখতে বলো তো ভাই, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে রাখতা, তাহলে তোমার এখানে কাহিনী কি হতো দেখো, সেই ক্ষেত্রে কাহিনী যেটা হইতো, এই হাইড্রোজেনটা এই Cl এর সাথে রিয়াকশন করে এই Cl তৈরি করতো। তারপর তাহলে এখানে হাইড্রোজেনটা সরে গেছে না, তাহলে এই সরে যাওয়া জায়গাতে কি এসে বসতো, এই CH3C ডাবল বন্ডটা এসে বসতো। অর্থাৎ এখানে তুমি বেঞ্জিনের শেপটা আঁকো, তাহলে যেখান থেকে সরছে ঠিক সেই হাইড্রোজেনের জায়গাতে কে এসে প্রতিস্থাপিত হয়েছে, তোমার এই C ডাবল বন্ড CH3 এসে প্রতিস্থাপিত হয়েছে। দেখো এখানে
এই কার্বনটা সিএল কে হারাইছে, এটা হাইড্রোজেন হারাই, এইখানে হাইড্রোজেন হারাইছে। সো যেখানে হারাবে সেখানে যে হারাবে সে এসে যুক্ত হবে এখানে। ওকে, তাহলে দেখো তো এখানে তুমি অ্যাসাইলেশন বিক্রিয়ার সংখ্যা তুমি কি বলতে পারতা? অ্যাসাইলেশন বিক্রিয়ার সংখ্যাটা তোমার বলা লাগতে এভাবে যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কোনো একটা জৈব যৌগ থেকে যদি একটা মানে এখানে একটা হাইড্রোজেন একটা থাকার কারণে সরছে, দুইটা থাকলে দুইটা হাইড্রোজেন সরতো, তাহলে তুমি বলবা যে বিক্রিয়ায় কোনো এই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যে বিক্রিয়ায় কোন একটা জৈব যৌগ থেকে সমান সংখ্যক এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমান সংখ্যক অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। যেমন এই যৌগটার পুরো নাম হচ্ছে তোমার অ্যাসিটাইল ক্লোরাইড, কিন্তু তুমি যদি শুধুমাত্র এই অংশটুকুকে নিয়ে অ্যানালাইসিস করো, পুরো যৌগের নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, কিন্তু এই অংশটা নিয়ে যদি অ্যানালাইসিস করো, এই অংশের নাম হচ্ছে তোমার অ্যাসাইল মূলক। এই অংশটার নাম কি বলতো ভাই? অ্যাসাইল মূলক। ভাই লক্ষ্য করে দেখো, এইটা তোমার টোটাল ছিল নাইট্রিক অ্যাসিড, কিন্তু শুধুমাত্র এই যে অংশটা আছে এটাকে তুমি বলতা নাইট্রোমূলক, রাইট? তাহলে যদি সমান সংখ্যক যদি অ্যাসাইলমূলক দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো ভাই? অ্যাসাইলেশন বিক্রিয়া বলবো। তাহলে চলো আমি সংজ্ঞাটাও তোমাকে লিখে দিই। আমরা লিখবো এরকম: অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যে বিক্রিয়ায় কোনো জৈব যৌগ থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমান সংখ্যক অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাকে অ্যাসাইলেশন বলে, অ্যাসাইলেশন বিক্রিয়া বলে। অথবা এটাকে তুমি ফিডেলক্রাফট অ্যাসাইলেশনও বলতে পারো। হ্যাঁ, অ্যাসাইলেশন বিক্রিয়া বলে। ওকে, সো আমি আশা করতেছি ভাই বিক্রিয়াটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই এবং কোয়েশ্চনটা তুমি এখানে অ্যানালাইজ করতে পারছো। চলো নেক্সট আমরা দেখি। নেক্সট আমার কি বলছে দেখো ভাই, নির্মুক্ত রাসায়নিক পদার্থ সমূহের মধ্যে গঠনের মূল পার্থক্য উল্লেখ করো। কার্বলিক অ্যাসিড দেওয়া আছে, পিক্রিক অ্যাসিড দেওয়া আছে। ভাই আমার একটা জিনিস আগে বলো, কার্বলিক অ্যাসিড মানে কি? ফেনল না? আমরা সবাই জানি পিক্রিক অ্যাসিড কি? একটা ফেনলের জাতক। আমরা সবাই জানি পিক্রিক অ্যাসিড কি ভাই? ফেনলের জাতক। তাহলে চলো এদেরকে যদি আমি সংকেতের মাধ্যমে তোমাকে দেখাই, তুমি আরো ভালোভাবে বুঝতে পারবা। যেমন কার্বফেনলের সংকেত কিরকম ভাই? সবাই জানো বেঞ্জিন আঁকি আমরা একটা, এখানে বেঞ্জিন আঁকার পর আমরা উপরে একটা ওএইচ কে দিয়ে দিই, রাইট? তাহলে বেঞ্জিন আঁকার পরে আমরা তাহলে উপরে একটা ওএইচ কে দিয়ে দিই। সো এটাই হচ্ছে আমার ভাই কার্বলিক অ্যাসিড বা ফেনল। এটা হচ্ছে আমার কি ভাই? কার্বলিক অ্যাসিড, অথবা যেটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই ফেনল। আচ্ছা, আর ভাই পিক্রিক অ্যাসিড কোনটা? পিক্রিক অ্যাসিড হচ্ছে সেম টু সেম বেঞ্জিন স্ট্রাকচারটাকে আঁকো, সেম টু সেম তুমি বেঞ্জিন স্ট্রাকচারটাকে আঁকো। দেন তুমি এইখানে 3টা NO2 কে তুমি দিয়ে দাও। ওকে, তাহলে এটাই হচ্ছে তোমার ভাই পিক্রিক অ্যাসিড। তাহলে তুমি এখানে কি বলবা? তোমার কোয়েশ্চনে জিজ্ঞেস করছে কি? কোয়েশ্চনে জিজ্ঞেস করছে যে এই এদের মধ্যে গঠনের মধ্যে মূল পার্থক্য উল্লেখ করো। তাহলে তুমি লিখবা যে এরকম: কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ফেনল, আর পিক্রিক অ্যাসিড হচ্ছে তোমার ফেনলের একটা জাতক। কারণ দেখো না, এই বেসিক্যালি তোমার হচ্ছে এখানে ফেনলকে নাইট্রেশন করে করেই তো পিক্রিক অ্যাসিড তৈরি করা হয়, রাইট? তাহলে তুমি এখানে লিখে দিবা কার্বলিক অ্যাসিড হলো ফেনল এবং পিক্রিক অ্যাসিড হলো ফেনলের একটি জাতক। ফেনলের একটি জাতক। আমরা এরপর লিখতে পারি চাইলে ফেনলকে
নাইট্রেশন করার মাধ্যমে পিক্রিক অ্যাসিড তৈরি করা হয়। ওকে, আশা করি যে এখানে বুঝতে পারছো এটা ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। তো নেক্সটও দেখো সেম টাইপের আমাকে একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে ভাই নির্মুক্ত রাসায়নিক পদার্থ সময়ের মধ্যে গঠনের মধ্যে মূল পার্থক্য উল্লেখ করো। একটা হচ্ছে বেনজামাইট দিছে, একটা হচ্ছে এসিটানিলাইট দিছে। চলো এই কোয়েশ্চনটাকে আমরা তোমার হচ্ছে ভাই সংকেত আঁকার মাধ্যমে বোঝার চেষ্টা করি। তাহলে আমার ফার্স্টে আছে হচ্ছে তোমার দেখো এখানে কি বেনজামাইট। তাহলে আমাকে ফার্স্টে চলো আমরা আগে বেনজামাইটকে আঁকি, কারণ এগুলো তুমি যদি সংকেত না আঁকো তাহলে আসলে এটাকে বর্ণনা করা একটু কষ্টকর। তুমি আগে বেনজামাইট আঁকো। তাহলে দেখো বেনজামাইটের সংকেত কি হবে ভাই, তোমার এখানে তুমি আমরা একটা বেনজামাইট কিভাবে আঁকতাম ভাই, আঁকা শিখছি আমরা। একটা বেনজিন আঁকতাম আমরা। বেনজিন আঁকার পরে বেনজামাইট ছিল তোমার, এখানে তোমার একটা সি দিতা, তারপরে তুমি এখানে ডাবল বন্ড ও দিতা, এরপরে তুমি এখানে NH2 দিয়ে দিতা। সেটা তোমার ছিল বেনজামাইট, রাইট। আর এসিটানিলাইট কোনটা ছিল দেখো, এসিটানিলাইট, এটার যদি তুমি সংকেত দেখতে চাও, এটার সংকেত ছিল তোমার এরকম, তুমি এখানে একটা বেনজিন আঁকতা, বেনজিন আঁকার পরে তুমি এখানে NH কে দিতা, তারপর সি দিতা, তারপরে তুমি ডাবল বন্ড ও দিতা, এরপরে তুমি এখানে CH3 দিতা। অর্থাৎ বেনজামাইটের সংকেত ছিল সি দেওয়ার পরে ডাবল বন্ড ও NH2, আর অ্যাসিটানিলাইটের সংকেত ছিল NH দেওয়ার পর একটা CO, তারপরে CH3। সো আচ্ছা একটু চিন্তা করো তো তুমি ভিডিও পজ করে, যেটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। একটা জিনিস লক্ষ্য করো, ফার্স্টে বেসিক্যালি এই যে যৌগটা দেখতেছো না বেনজামাইট, এটা আসলে ভাই তোমার বেনজোইক অ্যাসিড ছিল। দেন বেনজোইক অ্যাসিডের OH এর জায়গায় NH2 এসে বসছে। আর এই যে অ্যাসিটানাইল দেখতেছো না, এখানে আগে বেসিক্যালি তোমার হচ্ছে ভাই H2 ছিল, NH2 ছিল, ওই হাইড্রোজেনকে সরায়ে তোমার এখানে এই CH3CO এসে বসছে। তার মানে বেসিক্যালি এটা ফার্স্টে বেনজোইক অ্যাসিড ছিল, আর বেসিক্যালি এটা ফার্স্টে NH2 অর্থাৎ এনিলিন ছিল। তার মানে বেনজামাইট হচ্ছে তোমার দেখো মূল গঠনের পার্থক্য উল্লেখ করতে বসে না, তার মানে বেনজামাইট হচ্ছে তোমার ভাই বেনজোইক অ্যাসিডের জাতক, আর এসিটানিলাইট হচ্ছে তোমার এনিলিনের জাতক। তাহলে এদের মধ্যে পার্থক্য কি, বেনজামাইট হলো বেনজোইক অ্যাসিডের জাতক, বেনজোইক অ্যাসিডের জাতক। আর বেনজোইক অ্যাসিড তোমরা সবাই জানো আশা করি, সেটা হচ্ছে যে এই একটা বেনজিনের উপর COH থাকে। আর এরপরে কি বলে দেবে এখানে, এই যে তোমার এসিটানিলাইট যেটা আছে, এসিটানিলাইট এটা হচ্ছে তোমার ভাই বেসিক্যালি এসিটানিলাইট হলো অ্যানিলিনের জাতক, হলো অ্যানিলিনের জাতক। ওকে, তো আশা করতেছি তোমরা এই জিনিসটা সবাই এখানে বুঝতে পারছো ভাই। চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো তোমার এখানে একটা কোয়েশ্চন দিছে, বলছো যে এই সমীকরণগুলো তুমি কি করো ভাই, ফিল আপ করো। সো চলো তাহলে আমরা এটা আনসার করার চেষ্টা করি। তো এই কোয়েশ্চনগুলো দেখো খুবই ইজি, আমি তোমাদের এগুলো করে আসছি অলরেডি। যেমন এটা দেখে আসো আমরা। তো এখানে দেখো, এখানে একটা তোমার বেনজোইক অ্যাসিড দেওয়া আছে, এখানে তোমার একটা C2H5OH দেওয়া আছে। ভাই এই বেনজিনটাকে ভুলে যাও তুমি। সাপোজ যদি এখানে শুধু COH দেওয়া থাকতো, ধরো বেনজিনের জায়গায় তোমার এখানে CH3 মেসি কিছু একটা আছে, বেনজিনকে নিয়ে তুমি চিন্তা করিও না। এখানে জাস্ট তোমার চিন্তা করো এখানে একটা COH আছে, আর এখানে C2H5OH আছে। তাহলে কি হয় দেখো, চলো আমরা তোমাকে তাহলে একটু আরেকবার বিক্রিয়াটা এখানে লিখে দেখাই। নাম্বার, তুমি তাহলে ফার্স্ট অফ অল একটা সোয়া বেনজিন আঁকো। মনে করার চেষ্টা করে দেখো ভাই, এটা এস্টার তৈরির প্রক্রিয়া ছিল, এটা হবে অ্যারোমেটিক এস্টার। তাহলে COOH, তারপর C2H5 কে আমরা লিখতে পারি CH3CH2OH আকারে। আচ্ছা, তাহলে এখানে কাহিনী কি হতো ভাই, আমরা দেখছিলাম যে অ্যালকোহলের সাথে হলে এই OH-টা এখানকার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করত, এবং তাহলে এই যে OH-টা খালি হয়েছে, এখানে তোমার হচ্ছে এই O আর এই অংশটা নিয়ে এসে যুক্ত হইতো। ফলে কি হবে এখানে দেখো তো, এখানে সোয়া বেনজিনটাকে আঁকো, এখানে সোয়া বেনজিনটাকে আঁকার পরে এখানে তুমি লিখে দাও যে COOH তো চলে গেছে, তাহলে AO আসছে AO, আর এর সাথে বাকিটা যেটা থাকবে সেটা আসবে CH2CH3। তার মানে এটা হচ্ছে তোমার একটা অ্যারোমেটিক এস্টার। হ্যাঁ, এইখানে এটা তৈরি হবে।
আশা করি এটা বুঝতে পারছো ভাই। আর বি তে তোমার কি তৈরি হবে দেখো, বি তে সিলভার ব্রোমাইড নিছো প্লাস 2NH4OH নিছো। তো ভাই এটা তো বোঝাই যেতেছে কি হবে এখানে, কি হবে দেখো তো এখানে সিলভার NH3 2 Br, আর একটা হচ্ছে তোমার ভাই পানি H2O। কাহিনী কি হচ্ছে দেখো, এখানে সিলভার NH4 দুইটা আছে না, দুইটা নিছো তো, তাহলে এখানে NH4 এর জায়গায় NH3 হয়েছে, দুইটা হয়েছে, দুই দিশো আছে এখানে জন্য সিলভার বসছে, ব্রোমাইড আছে ব্রোমাইড বসছে, তারপরে তোমার এখানে এইখানে OH আছে, যে OH দিয়ে তোমার এখানে পানি তৈরি হয়েছে। ওকে, সো আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে এখন চলো আমরা লক্ষ্য করে দেখি এখানে। আচ্ছা, পানি এখানে 2 মোল হবে, তো পানি এখানে 2 মোল হবে, 2 দাও একটা। ওকে, তাহলে এই যৌগের নাম কি হবে বলো তো? আমরা যদি চিন্তা করার চেষ্টা করি এই যৌগটার নাম কি হবে, দেখো এখানে এই তোমার এখানে NH3 কয়টা আছে, দুইটা আছে না, তাহলে এই যৌগের নাম হবে ডাইএমিন সিলভার ব্রোমাইড। তাহলে এই যৌগের নাম হবে তোমার, দেখো খেয়াল করে দেখো, ডাইএমিন সিলভার ব্রোমাইড। তাহলে ডাইএমিন সিলভার ব্রোমাইড। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই। চলো নেক্সটে যাই। তাহলে এরপরে দেখো তোমাকে বলছে কি, অ্যাসিটামাইডের সাথে ব্রোমিন ও সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের বিক্রিয়া ঘটলে কি ঘটবে। আমি তোমাকে পরামর্শ দিব, তুমি ভিডিওটাকে পজ করো ভাই, ভিডিও পজ করে এটাকে নিজে ট্রাই করার চেষ্টা করে দেখো, কারণ সেম জিনিস আমরা এখানে অলরেডি পড়াই ফেলছি। অ্যাসিটামাইড মানে কি, ওই যে তোমার আমরা অলরেডি দেখেছি যে অ্যামাইড, অ্যামাইড মানে তো অ্যাসিটামাইড, তাই না? তার মানে তোমার এখানে দেখো তোমার কি হবে, অ্যাসিটামাইড মানে CH3 C ডাবল বন্ড ও NH2, এর সাথে কার বিক্রিয়া করাচ্ছ, ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। কি হবে বলো তো ভাই, হফম্যান ডিগ্রেডেশন ভাই। অবশ্যই এখানে কি ঘটবে ভাই, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া ঘটবে। আমরা অনেকবার আলোচনা করে আসছি, দেখো এই যে আজকের দিনে যে আমরা এটা পড়ছি, কোথায় ছিল, এই যে দেখো এখানে CH3 CONH2 তৈরি হয়েছিল Br2 সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এখানেও দেখো তুমি CH3 CONH2 Br2 সোডিয়াম হাইড্রোক্সাইড। সো তোমার এখানে হফম্যান ডিগ্রেডেশন হবে। হফম্যান ডিগ্রেডেশনে কি হয় ভাই, তোমার এখানে CH3NH2 তৈরি হবে, তারপর তোমার এখানে সোডিয়াম Br তৈরি হবে, তারপর তোমার এখানে পানি তৈরি হবে, তারপর তোমার এখানে Na2CO3 তৈরি হবে, Na2CO3 তোমার এখানে তৈরি হবে। তো যদি সমতা করতে চাও, দেখো সমতা কিভাবে করবা, খেয়াল করে দেখো এখানে Br কয়টা আছে, দুইটা আছে, তাহলে তুমি Br এখানে দুইটা দাও। তাহলে সোডিয়াম কয়টা হয়ে গেল, সোডিয়াম হয়ে গেছে মোট 4টা, এখানে দুইটা এখানে দুইটা, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে একটা 4 দাও। তাহলে আমরা কাজ করি, এই জিনিসটাকে আমরা একটু বাম পাশে আনি। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে তুমি 4 দিয়ে দাও। ওকে, তো আর সমতা এভাবে করে হয়ে গেছে। আর এখানে CO, অক্সিজেন এখানে আসছে, হ্যাঁ সমতা হয়ে গেছে তোমার এখানে। ওকে, জাস্ট সমতা করার জন্য আরেকটা কাজ করতে পারো এখানে, দেখো কি কাজ, সেটা হইতেছে যে হাইড্রোজেন তো 4টা আছে এখানে, তাহলে তুমি এখানে 2 দিয়ে দাও। ওকে, সমতা হয়ে গেছে তোমার। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। এবং এই বিক্রিয়াটা খুবই বিখ্যাত ভাই। দেখো আমার ডাইরেক্ট এরকম তোমার হলো যে সমতা সহ তো মুখস্থ নেই, কিন্তু বিক্রিয়ার প্রোডাক্ট গুলো মুখস্থ আছে, কারণ কেমনে, প্র্যাকটিস করার মাধ্যমে ভাই। সো এই বিক্রিয়াটার নাম কি ভাই, এই বিক্রিয়ার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন ভাই। খুবই ভালো করে পড়বা এটা, হ্যাঁ, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, কারণ এটা তোমার অনেক কাজে দিবে। আচ্ছা, এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাই, হফম্যান ডিগ্রেডেশন আমার কেমনে কাজে দিবে। আমি তোমার লক্ষ্য করে দেখি বলাই জিনিসটা, দেখো হফম্যান ডিগ্রেডেশনের কাজটা কি, বেসিক্যালি একটা কার্বন কমাই দেয় না। সাপোজ তোমাকে যদি ভাই ধরো, সাপোজ তোমাকে বললো প্রোপানল থেকে ইথানল তৈরি করো, তো তখন তোমার কি হবে বলো তো, প্রোপানলে তোমার 3 কার্বন থাকে, আর ইথানলে তোমার থাকে 2 কার্বন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এখানে হফম্যান ডিগ্রেডেশন অ্যাপ্লাই করা লাগবে। তবে হফম্যান ডিগ্রেডেশন অ্যাপ্লাই করার আগে প্রোপানলকে আগে তোমার এই একটা অ্যামাইড যুক্ত যৌগে কনভার্ট করা লাগবে। কিভাবে করবো আমি সেটা দেখাই দিব, যদিও আগে দেখে আসছি আমরা। তারপরে আমরা এই তোমার হচ্ছে নেক্সটে দেখাই দিব জিনিসটা তুমি কিভাবে করবা। ওকে, তাহলে তো আমরা নেক্সটে যাই ভাই। নেক্সট দেখো আমাকে এই বিক্রিয়াটা দিছে, আমি এটা তো পরামর্শ দিব তোমাদেরকে, আগে ভিডিও পজ করো ভাই, ভিডিও পজ করে নিজের একবার সলভে ট্রাই করো। আচ্ছা, তারপরে চলো আমি জিনিসটা করাই দিই। এখানে দেখো, এখানে আমার কি দিছে ভাই, CH3COOH NaOH আছে। তাহলে ফার্স্টের বিক্রিয়াটা দেখো, CH3COOH প্লাস এখানে আছে NaOH, কি হবে ভাই, দেখো ভাই কি হবে এখানে, এখানকার তোমার এখানকার এইচটা এই OH এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে, তাহলে H2O তৈরি করলো, প্লাস CH3COO আছে এখানে, H তো চলে গেছে,
Na আছে, Na সেখানে বসবে, সোডিয়াম ইথানোয়েট। 2 নম্বর দেখো, এখানে তোমার হচ্ছে একটা বেনজিন আছে ফার্স্টে, এটার নাম কি ভাই? যৌগের নাম চিন্তা করে দেখো, যৌগের নাম আমরা কি শিখছি, এটার নাম হচ্ছে তোমার স্যালিসাইলিক অ্যাসিড, রাইট? সো তোমার এখানে কি হবে দেখো, এখানে ওটা বেনজিন আঁকার পরে এখানে একটা COOH কে দিছে, এখানে একটা OH কে দিছে, তারপর এখানে তোমার হচ্ছে একটা অ্যালকোহল কে দিছে, অর্থাৎ CH3OH। আমরা মাত্র দেখে আসলাম অ্যালকোহলের সাথে থাকলে কি হয়, আমরা মাত্র দেখে আসছি যে এটার তাহলে OH টা এটার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল পানি তৈরি করবে, আর ওইটা গিয়ে ওই OH এর জায়গাতে বসবে বাকিটা গিয়ে। তাহলে চলো আমি এটাকে সুন্দর করে আঁকি। তাহলে আমার এটা থাকবে এখানে, এটা থাকবে এখানে, পাকা হয়ে যাচ্ছে কেন, দাঁড়াও। তাহলে আমরা এখানে এঁকে দিই, চলো। তাহলে এখানে হচ্ছে আমার কি থাকবে, OH টা কোনো চেঞ্জ হয়নি ভাই। তাহলে যেটা হবে, এই CH3 এর মধ্যে এখন CO আছে শুধুমাত্র, OH তো চলে গেছে, আর এখানে O আছে, CH3 আছে, তাহলে O আসবে, CH3 আসছে। সেটা হচ্ছে তোমার এখানে আলটিমেটলি প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। তো আশা করি ভাই বিক্রিয়াটা বুঝতে পারছো ভাই। চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো, এই যে কোয়েশ্চন এইটা আছে, এবং হচ্ছে তোমার ভাই আরেকটা কোয়েশ্চন এখানে এটা আছে, এগুলো কিন্তু আমরা হুবহু গতকালকে লেকচারে আলোচনা করে আসছিলাম সংকেতগুলা। সো আমি আশা করতেছি তোমাদের মনে আছে। তাহলে দেখো, এটা জাস্ট 2টা সংকেত লিখলে তুমি ফুল মার্কস পেয়ে যাচ্ছ। 2011 সালে আসছিল বুয়েটে। চলো আমরা ফার্স্টে দেখি গ্লাইসিন। গ্লাইসিনকে আমরা কি বলছিলাম, সবচেয়ে ছোট অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিন হচ্ছে সবচেয়ে ছোট অ্যামাইনো অ্যাসিড। সংকেত কি ছিল, NH2CH দিতা, এখানে একটা H দিতা, এখানে তুমি একটা COOH দিতা, এটা গ্লাইসিনের সংকেত ছিল। আর আমরা বলছিলাম ইউরাসিলের সংকেতের ঝামেলা ছিল, এটা মনে রাখবা। ইউরাসিলের সংকেত কি ছিল ভাই, কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন কার্বন। ওকে, ইউরাসিলের সংকেত ছিল এরকম। তারপর এখানে ডাবল বন্ড হইতো, এখানে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড হইতো, এখানে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড হইতো, এখানে তোমার হচ্ছে আবার ভাই সিঙ্গেল বন্ড হইতো। ওকে, তারপর তোমার এখানে কি হইতো দেখো, তারপর আচ্ছা আমি কি কোথাও ভুল করছি, ইউরাসিলের সংকেত, হ্যাঁ ভুল করে ফেলছি, দেখছো আমি নিজে ভুল করে ফেলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ইউরাসিলের সংকেত না, সরি ভাই। ইউরাসিলের সংকেত ছিল তোমার এরকম দেখো, কার্বন নাইট্রোজেন কার্বন। সো এটা খুব সতর্ক থাকতে হয় এখানে, আসলে কার্বন কার্বন ইউরাসিলের সংকেতে। এখানে ডাবল বন্ড হবে, সেটা ঠিক আছে। তারপর তোমার এখানে সিঙ্গেল বন্ড হবে, এখানে সিঙ্গেল বন্ড হবে, এখানে সিঙ্গেল বন্ড হবে, এখানেও সিঙ্গেল বন্ড, এখানেও সিঙ্গেল বন্ড। অর্থাৎ ইউরাসিলে শুধুমাত্র চক্রে ডাবল বন্ড থাকবে কয়টা, একটা ডাবল বন্ড থাকবে চক্রে। নাইট্রোজেন যেখানে যেখানে দেখতেছো সেটার সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত করে দাও। আর বাকি যে কার্বন আছে না উপরে, এই কার্বনে দেখো 2টা হাত ফাঁকা, অক্সিজেন দাও। এই কার্বনে 2টা হাত ফাঁকা, অক্সিজেন দিয়ে দাও এখানে। আর এই কার্বনে ফাঁকা একটা হাত, একটা হাইড্রোজেন দাও, একটা ফাঁকা হাত, একটা হাইড্রোজেন দাও। সেটা ছিল তোমার হচ্ছে ভাই ইউরাসিলের সংকেত। তো আশা করি এখানে বুঝতে পারছো সংকেতটা ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখি আমার এখানে কি আছে নেক্সটে। আচ্ছা হ্যাঁ, নেক্সটে আছে আমার এখানে এটা। সো চলো তাহলে আমরা এটা অ্যানালাইসিস করার চেষ্টা করি। ফার্স্ট আমাকে কি বলছে ভাই, পিক্রিক অ্যাসিড। ভাই পিক্রিক অ্যাসিডের সংকেত কি হবে ভাই, আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি এটা। ফার্স্ট হচ্ছে আমার ভাই পিক্রিক অ্যাসিড। দেখো পিক্রিক অ্যাসিডের সংকেত হবে, তুমি ফার্স্ট একটা ফেনলকে আঁকো, এর সাথে 3টা অ্যানোডকে যুক্ত করে দাও। তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ফেনলকে আঁকি, OH, এখানে একটা NO2 দাও, এখানে একটা NO2 দাও, এখানে একটা তুমি NO2 দাও। ওকে, এটা তোমার হচ্ছে ভাই পিক্রিক অ্যাসিড। আচ্ছা 2 নাম্বার দেখো কি আছে ভাই, বেনজোফেনন। বেনজোফেননের সংকেত আমরা কি শিখে আসছি ভাই, 2টা সোয়া বেঞ্জিন আঁকতাম, 2টা সোয়া বেঞ্জিন আঁকো, আর এরপরে দেখে তুমি কার্বন দিয়ে কানেক্ট করে দিতা। দুইটা সোয়া বেঞ্জিন আঁকার পরে কার্বন দিয়ে কানেক্ট করে দাও, উপরে 2টা অক্সিজেন দাও, উপরে একটা অক্সিজেন দাও, এখানে চক্রটা কমপ্লিট করে দাও। এটাই ছিল তোমার ভাই বেনজোফেননের সংকেত। আচ্ছা এবার আসি ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের সংকেতটাও বেশ ঝামেলা ছিল, আমরা গতকালকে আলোচনা করে আসছি এটা। ইউরিক অ্যাসিড সেগুলো ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে ভাই, পরীক্ষার হলে একটা আসলে এগুলো যদি প্র্যাকটিস না করে দাও বাসায় বারবার, পারা আসলে পসিবল না। তাহলে দেখো ইউরিক অ্যাসিড কি হইতো, কার্বন থাকতো, তারপরে তোমার এখানে নাইট্রোজেন থাকতো, এখানে কার্বন থাকতো, এখানে আবার কার্বন থাকতো, সরি ভুল করছি, হ্যাঁ অবশ্যই,
এখানে তো নাইট্রোজেন থাকতো, কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন, এখানে আবার কার্বন, এখানে আবার কার্বন থাকতো। তারপর তোমার হচ্ছে ভাই এখানে নাইট্রোজেন থাকতো, এখানে তোমার হচ্ছে ভাই কার্বন থাকতো, এখানে তোমার আবার ভাই নাইট্রোজেন থাকতো। ভাই সরি, এগুলো আসলে অনেক ঝামেলার সংকেত, এই জন্য আসলে আমি বারবার ভুল করে ফেলতেছি। তোমরা বারবার প্র্যাকটিস করবে এগুলো, হ্যাঁ, প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নাই। কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন, ওকে। সো এরপর এখানে দেখো কি হইতো, সংকেতটা তো আমরা বলছিলাম এটা ইউরিক অ্যাসিড এর ঘটনা করতো, এই মাঝখানে কার্বনগুলোতে ডাবল বন্ড দিয়ে দিবা। অন্য কোথাও ডাবল বন্ড থাকুক না থাকুক, মাঝখানে কার্বনগুলো তো অবশ্যই কি থাকবে, তোমার ডাবল বন্ড থাকবে, ওকে। তাহলে এখানে আমরা ডাবল বন্ড দিয়ে দিছি। আচ্ছা, দেন কি করতাম আমরা ভাই, দেন আমরা ইউরিক অ্যাসিডে একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড। দেখো ইউরাসিলে কিন্তু আমরা সব সিঙ্গেল বন্ড ছিল বাকিগুলা, কিন্তু এখানে একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড দিচ্ছি। আর এখানে তার একটা হাত বাড়াই দিবা, তারপরে তোমার এখানে একটা তুমি হাত বাড়াই দিবা, দেন তুমি এখানে একটা হাত বাড়াই দিবা, দেন তুমি এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিবা। আর তাহলে দেখো এই কার্বনের 4টা হাত না, একটা হাত খোলা, এখানে একটা এটার সাথে একটা OH কে যুক্ত করে দিবা। আর এখানে তোমার দেখো তো এই নাইট্রোজেনটার একটা হাত ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন যুক্ত করে দিবা। সেটা হচ্ছে তোমার ভাই ইউরিক অ্যাসিড, হ্যাঁ। আর 4 নম্বরে দেখো তোমার কাছে কি দেওয়া আছে ভাই, অ্যালাইল অ্যালকোহল। কি দেওয়া আছে, অ্যালাইল অ্যালকোহল। আচ্ছা, অ্যালাইল অ্যালকোহল কিন্তু তোমাদেরকে আমি শিখেছিলাম। অ্যালাইল অ্যালকোহল মানে কি ছিল বলো তো ভাই? অ্যালাইল অ্যালকোহল মানে এমন অ্যালকোহল যেখানের মধ্যে তোমার কি থাকবে ভাই, ডাবল বন্ড থাকবে। তাহলে অ্যালাইল অ্যালকোহল মানে এমন অ্যালকোহল যেটার মধ্যে ডাবল বন্ড থাকবে। তাহলে তুমি ডাবল বন্ড যুক্ত একটা অ্যালকোহল এঁকে দাও, সেটা হচ্ছে অ্যালাইল অ্যালকোহল হয়ে যাবে, অর্থাৎ CH3, ধরো CH 1 2 CH OH, হ্যাঁ ঠিক আছে না? দাঁড়াও, 1 2 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে। এটা একটা তোমার অ্যালাইল অ্যালকোহলের একটা এক্সাম্পল। চলো এই জিনিসটাকে আমি একটু উপরে তুলি এবং আমরা আমাদের লাস্ট সংকেতটাকে লিখি। এই জিনিসটাকে আমরা একটু উপরে তুললাম ভাই। লাস্ট সংকেতটা আছে আমাদের 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। চলো আমরা তাহলে সংকেতটা লিখে দিয়ে আসো, 5 নাম্বার। আচ্ছা, আমি আর নামটা লিখতেছি না, কারণ নাম লিখতে স্পেস থাকবে না। আমরা চলো এখানে ফার্স্ট আমরা কি করতাম, দেখো একটা বেনজিনকে আঁকতাম। সো আমার এখানে একটা বেনজিন ছিল, তারপর আমরা এখানে 2,4 ডাইনাইট্রো, তো তাহলে এখানে একটা নাইট্রোকে দিতাম, দেন আমরা এখানে একটা নাইট্রোকে দিতাম, তারপর আমরা এখানে একটা NH কে দিতাম, তারপর আমরা এখানে একটা সিঙ্গেল বন্ড N কে দিতাম, এর সাথে একটা ডাবল বন্ড থাকতো, কার্বন থাকতো একটা, তারপর তোমার এখানে কি থাকতো, একটা হাইড্রোজেন থাকতো একটা, আর এখানে যে কোনো একটা অ্যালকাইলমূলক আর থাকতো। সো এটা ছিল তোমার হচ্ছে ভাই কি বলতো, 2,4 এই ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজোন। দেখো একটা হচ্ছে ভাই জোন আর একটা হচ্ছে জিন, হ্যাঁ, মানে একটা হচ্ছে ফিনাইল হাইড্রোজিন ছিল আর একটা হচ্ছে জোন ছিল। তো জিনের মধ্যে কি হইতো, জিনের মধ্যে ছিল তোমার NH এর পরে NH2 থাকতো, আর হাইড্রোজোনে H2 পরিবর্তে এগুলো বসে যাবে, একটু খেয়াল রাখবা। একটা হচ্ছে, আমি তোমাকে একটু ডিফারেন্স লিখে দিই, একটা হাইড্রোজোন আর একটা হচ্ছে ভাই হাইড্রাজিন। তো হাইড্রাজিনে কি হইতো ভাই, জিনে হইতো যে তোমার এই N এর পরে এগুলো না থেকে শুধু এখানে একটা H2 থাকতো, NH2 থাকতো। আর জোনে কি হবে, ওই H2টা সরে গিয়ে এই জিনিসটা এখানে বসবে, ওকে। এই জিনিসটা আশা করি আমরা জানি সবাই। তাহলে আমরা চলো নেক্সটে যাই। আচ্ছা, নেক্সট আমাদের লেকচার শেষ আজকে। তো যদি তোমার এই ভিডিওটা পছন্দ হয়, তুমি ভিডিওটা লাইক করতে পারো ভাই, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভাই, এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো ভাই। সো আমরা নেক্সট লেকচার হচ্ছে ভাই এমিনে স্টার্ট করবো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।